আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ এবং নিরাপদ আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি স্থিতরিত অধ্যায়ের ত্রয়োদশ পর্ব নিয়ে আলোচনা করতে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হয়েছি। স্থিতরিত অধ্যায়ের ত্রয়োদশ পর্বে আজকে আমি সৃজনশীল প্রশ্নের ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্থিতরিত অধ্যায় সৃজনশীল প্রশ্নের ষষ্ঠ পর্বে আজকে আমি বর্গক্ষেত্র সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এই দুটি সৃজনশীল প্রশ্ন এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে লেটস গো অ্যাহেড। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে শুরু করা যাক আজকের পর্বের প্রথম সৃজনশীল প্রশ্নটির সমাধান। ওকে, প্রথমে আমি প্রশ্নটি পড়ে শোনাচ্ছি, তোমরা খাতা কলম ক্যালকুলেটর নিয়ে রেডি হও, আমার সাথে প্র্যাকটিস করবে। ওকে, দেখো এখানে কি বলছে, 2 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 3 কোণায় 3টি বিন্দু চার্জে স্থাপিত। এখানে দেখো তোমরা একটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ এ বি সি ডি। ওকে, বলছে এই বর্গক্ষেত্রটির 3 কোণায় 3টি চার্জ আছে। দেখো এখানে আছে 2 ন্যানোকুলম চার্জ, এখানে আছে 2 ন্যানোকুলম চার্জ, এখানে 2 ন্যানোকুলম চার্জ। ওকে, তাহলে কি 2 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 3 কোণায় 3টি বিন্দু চার্জে স্থাপিত। ওকে, গ নাম্বারে কি বলছে, দেখো গ নাম্বারে বলছে বর্গক্ষেত্রটির কেন্দ্রে তড়িৎ বিভব কত। বর্গক্ষেত্রটির কেন্দ্র বলতে কি বোঝায়? এই বর্গক্ষেত্রটির দুটি কর্ণ আছে, দেখো এসি এবং বিডি। এই যে দেখো দুইটা কর্ণ আছে এসি এবং বিডি। এই কর্ণদ্বয়ের এসি এবং বিডি কর্ণদ্বয়ের যে ছেদ বিন্দু ও, এটাই হচ্ছে এই বর্গক্ষেত্রের কেন্দ্র। ওকে, তাহলে বলছে বর্গক্ষেত্রটির কেন্দ্রে তড়িৎ বিভব কত, তার মানে এই ও বিন্দুতে তড়িৎ বিভব কত। ওকে, তাহলে গ নাম্বারে তোমাকে ও বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে বলছে। আর ডিতে কি, ঘতে কি বলছে, দেখো ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে। ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে, তার মানে ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে, এর মানে হচ্ছে ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ও দিক উভয় নির্ণয় করতে হবে। প্রাবল্য বলতে প্রাবল্যের মান ও দিক উভয়কেই বোঝায়। ওকে ওকে ফাইন, তাহলে আসো আমরা প্রথমে গ নাম্বার সমাধান করছি। এখানে দেখো প্রথমে দেখো এই বিন্দুতে যে চার্জটি আছে এটা মনে করি আমরা Q1, এটা মনে করি আমরা Q2, আর এটা হলো Q3। তিনটে চার্জের মানই কিন্তু সমান। তাহলে এখানে কি দেওয়া আছে, Q1 সমান Q2 সমান Q3 সমান আমরা Q নাম দিতে পারি, Q সমান 2 ন্যানোকুলম। তিনটাই কি 2 ন্যানোকুলমের চার্জ আছে। এবারে ন্যানোকুলমকে কিভাবে কুলম্বে নেওয়া যায়? ন্যানোকুলমকে কুলম্বে নিতে হলে তোমরা সবাই জানো 10⁻⁻9 দ্বারা গুণ করতে হয়, কারণ 1 ন্যানোকুলম সমান হচ্ছে 10⁻⁹ কুলম। 1 ন্যানোকুলম সমান 10⁻⁹ কুলম। সুতরাং 2 ন্যানোকুলম সমান কত হবে, 2 × 10⁻⁹ কুলম। তাহলে ন্যানোকুলমকে কুলম্বে নিতে আমরা 10⁻⁹ দ্বারা গুণ করে দিই, কত হয় 2 × 10⁻⁹ কুলম। ওকে ওকে ফাইন, তাহলে 3 কোণায় 3টা চার্জ। ওকে ফাইন, আর কি আছে দেখো, 2 মিটার বাহু বিশিষ্ট এই বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, এ সমান 2 মিটার। ওকে, এবারে দেখো তুমি যদি ও বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে চাও, তাহলে দেখো এই Q1 চার্জের জন্য ও বিন্দুতে একটা বিভব থাকবে, Q2 চার্জের জন্য ও বিন্দুতে একটা বিভব থাকবে, Q3 চার্জের জন্য ও বিন্দুতে একটা বিভব থাকবে। এই তিনটা বিভবের বীজগাণিতিক সমষ্টি হচ্ছে ও বিন্দুতে মোট বিভব। কারণ তোমরা সবাই জানো, ইতিপূর্বে অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছো যে বিভব হচ্ছে স্কেলার রাশি, এটা সরাসরি যোগ করে দিলেই হয়ে যায়। এখন খেয়াল করো, তাহলে তোমাকে কি করতে হবে, এই 3 চার্জের জন্য ও বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে এবং তারপরে যোগ করে দিতে হবে। ওকে, এবারে তুমি যদি এই Q1 এর জন্য ও বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে চাও, তাহলে কিন্তু তোমাকে এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব দরকার হবে, এ ও দূরত্ব দরকার হবে। কারণ আমরা জানি যে তড়িৎ বিভব বা প্রাবল্য নির্ণয় করতে হলে দেখতে হবে চার্জ কোথায় আছে আর আলস্য বিন্দু কোথায় আছে, এই দুই বিন্দুর দূরত্ব দরকার হয়। তাহলে চার্জ আছে এই বিন্দুতে আর বিভব নির্ণয় করতে হবে ও বিন্দুতে, তাহলে তোমার ও এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব দরকার।
আবার Q2 চার্জের জন্য যদি তুমি ও বিন্দুতে বিভব বের করো তাহলে তোমাকে বিও দূরত্ব দরকার হবে। আবার Q3 চার্জের জন্য যদি ও বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো তাহলে সিও দূরত্ব দরকার হবে। ঠিক আছে, তাহলে তোমাকে নির্ণয় করতে হবে এও, বিও এবং সিও। কিন্তু আমরা জানি যে বর্গক্ষেত্রের দুটি কর্ণ সমান, দুটি কর্ণ পরস্পর সমান এবং এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে ভাগ করে। ঠিক আছে, তার মানে হচ্ছে এও সমান বিও সমান সিও সমান ডিও, অর্থাৎ এই চারটা অর্ধকর্ণই কি হবে, সমান হবে। চারটা অর্ধকর্ণই সমান হবে। তাহলে এও সমান বিও সমান সিও সমান ডিও, এটাকে আমরা ধরে নিলাম আর। মনে করি অর্ধকর্ণের দৈর্ঘ্য হচ্ছে আর। তাহলে এই প্রথমে আমাদেরকে এই কর্ণের দৈর্ঘ্য থেকে অর্ধকর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই আমাদের কি কর্ণের দৈর্ঘ্য দরকার হবে। আচ্ছা, তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য এ কত, 2 মিটার। সুতরাং কর্ণের দৈর্ঘ্য ডি কত হবে? একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি হয় এ, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে a√2। a√2 এটা কিভাবে জানি আমরা? এই বর্গক্ষেত্রে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি তাহলে কিন্তু আমরা কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি। দেখো, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, আর কর্ণের দৈর্ঘ্য আমরা ধরলাম, টোটাল কর্ণের দৈর্ঘ্য ধরলাম আমরা ডি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে আমরা কি পাই? ডি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ডি স্কোয়ার সমান ডি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার ইমপ্লাইজ দ্যাট ডি স্কোয়ার সমান কি হয়, 2a স্কোয়ার। সুতরাং ডি সমান কি হয়, a√2। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা সহজেই বের করতে পারো আর সরাসরিও ব্যবহার করতে পারবে। আর এখানে এ এর মান কত, 2, তাহলে সমান কত হয়, 2√2 মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য পেলাম আমরা 2√2 মিটার। তাহলে অর্ধকর্ণ মানে এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব, বি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব, সি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব মানে কি, অর্ধকর্ণের দৈর্ঘ্য কত হবে? সুতরাং অর্ধকর্ণের দৈর্ঘ্য আর সমান হবে d/2। কর্ণের অর্ধেক অর্ধকর্ণ। ঠিক আছে, আবার কেউ যেন আবার কানের অর্ধেক। ঠিক আছে, কর্ণের অর্ধেক অর্ধকর্ণ। তাহলে কত হয় দেখো তো, 2√2কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হয় √2 মিটার। সুতরাং ও বিন্দুতে বিভব v = হোয়াট? ওকে, এবারে ভেরি ইজি, ঘ নাম্বারের সমাধান কি হবে? আমরা জানি v সমান v1 প্লাস v2 প্লাস v3। ওকে, এই q1 এর জন্য ও বিন্দুতে বিভব v1, q1 এর জন্য ও বিন্দুতে বিভব v1, q2 এর জন্য ও বিন্দুতে বিভব v2, q3 এর জন্য ও বিন্দুতে বিভব v3, v1 প্লাস v2 প্লাস v3 সমান v1 এর v1 হচ্ছে q1 এর জন্য। তাহলে আমরা এটার জন্য বিভব কি লিখতে পারি, k ইন্টু q1/r, কারণ এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব r, প্লাস v2 এর পরিবর্তে লেখা যায় k ইন্টু q2/r প্লাস k ইন্টু q3/r। ওকে, সবার এও সমান বিও সমান সিও কি প্রত্যেকেই কি আর, অর্থাৎ ইমপ্লাইজ দ্যাট কে কমন নিয়ে আর লসাগু নাও, তাহলে কত হয় দেখো, কে আর হয় লসাগু, তাহলে আমরা পাই q1 প্লাস q2 প্লাস q3। ওকে, মানগুলো বসিয়ে দাও এবং ক্যালকুলেটর করবো, তাহলে রেজাল্ট বের হয়ে আসবে। তাহলে মান কত, 9 ইন্টু 10⁹9 ইন্টু q1 এর মান 2 ইন্টু 10⁻⁻9 প্লাস q2 এর মান 2 ইন্টু 10⁻⁻9 প্লাস q3 এর মান 2 ইন্টু 10⁻⁹9। এটা যদি তোমরা একসাথে লিখতে 3q তাহলে হয়ে যেত 3q, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 10⁻⁹9 হয়ে যাবে, সমস্যা নাই। ঠিক আছে, q1 প্লাস q2 প্লাস q3 মানে কি, q প্লাস q প্লাস q, 3q, 3 ইন্টু q এর মান কত, 3 ইন্টু q এর মান 2 ইন্টু 10⁻⁹9 কুলম, তাহলে হয়ে যাবে, সমস্যা নেই। জায়গা কম নিবে আর কি, লিখায় কম সময় নিবে। আর এর মান কত, আর এর মান হচ্ছে √2 ভোল্ট। ওকে, তাহলে ক্যালকুলেটর কত হয় দেখো তো, দ্রুত ক্যালকুলেটর বলো অ্যান্সার কত হয়।
সেই ভাগে আমি অ্যান্সারটা দেখে নিচ্ছি 38.18 ভোল্ট 38.18 ভোল্ট এটা হবে এই বর্গক্ষেত্রটির কেন্দ্রে অর্থাৎ ও বিন্দুতে তড়িৎ বিভব 38.18। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা গ নাম্বার সমাধান করব। এবারে আমরা ঘ নাম্বার সমাধান করব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমরা ঘ নাম্বার সমাধান করব। ঘ নাম্বারে কি বলছে দেখো তো, বলছে ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে। এখানে দেখো চতুর্থ বিন্দু যেটা ডি বিন্দু, এই ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে ডি বিন্দুতে তিনটে চার্জের জন্য কিন্তু ডি বিন্দুতে তিনটে প্রাবল্য হবে। Q1 এর জন্য ডি বিন্দুতে প্রাবল্য E1, ওকে। Q2 এর জন্য ডি বিন্দুতে প্রাবল্য E2, Q3 এর জন্য ডি বিন্দুতে প্রাবল্য E3। এই তিনটে প্রাবল্য বের করে ভেক্টর যোগের নিয়ম অনুসারে যোগ করে দিতে হবে, অর্থাৎ লব্ধি তড়িৎ প্রাবল্য বের করতে হবে। ওকে, লব্ধি তড়িৎ প্রাবল্যের মান ও দিক উভয় নির্ণয় করতে হবে, কারণ বসে তড়িৎ প্রাবল্য কত হবে। তড়িৎ প্রাবল্য বলতে প্রাবল্যের মান ও দিক উভয়কেই বোঝায়। ওকে, তাহলে এখানে দেখো আমরা গ নাম্বারে ব্যবহার করেছিলাম তিনটে চার্জের মান কত, 2 × 10⁻⁹ কুলম্ব। ওকে, আর বাহুর দৈর্ঘ্য এ সমান আছে 2 মিটার এবং কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম ডি সমান 2√2 মিটার। ওকে, তাহলে কর্ণের দৈর্ঘ্য ডি সমান 2√2 মিটার। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই Q1 এর জন্য ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য E1 নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু আমাদের দূরত্ব দরকার হবে এ থেকে ডি বিন্দুর দূরত্ব, মানে এডি, মানে বাহুর দৈর্ঘ্য এ। এডি হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য এ। তাহলে এই Q1 এর জন্য যদি ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য E1 নির্ণয় করতে চাও, তাহলে দূরত্ব দরকার হবে কি এডি, মানে এ। আবার Q2 এর জন্য যদি ডি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে চাও, তাহলে দরকার হবে কি বিডি, মানে কর্ণের দৈর্ঘ্য। বিডি কি এখানে কর্ণের দৈর্ঘ্য। কারণ আমরা জানি প্রাবল্য বা বিভব নির্ণয় করতে হলে দেখতে হবে চার্জ কোথায় আর বিন্দু কোথায়। চার্জ আছে এখানে, বিন্দু আছে এখানে, কোন দূরত্ব দরকার হবে বিডি, বি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব। ওকে, আর তৃতীয় চার্জ Q3 এর জন্য যদি ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে চাও, তাহলে দরকার হবে কোন দূরত্ব, দেখো সিডি, মানে বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে তোমাদেরকে প্রথমে এই তিনটে নির্ণয় করতে হবে। ওকে ফাইন, তাহলে এবার আসো, তাহলে আমরা এ সমান জানি, ডি সমান জানি, সুতরাং তড়িৎ প্রাবল্য ই সমান ওয়াট। তাহলে প্রথমে আসো Q1 এর জন্য, Q1 এর জন্য সূত্র কি হবে বলো, E1 সমান K ইন্টু Q1 বাই এ বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব কত এ, বাহুর দৈর্ঘ্য, তাহলে এ স্কোয়ার। ওকে, এ বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্বকে আমরা কি এ দ্বারা প্রকাশ করেছি, বাহুর দৈর্ঘ্যকে, তাহলে এ স্কোয়ার ইমপ্লাইজ দ্যাট E1 সমান, মানগুলো বসিয়ে দাও, কে এর মান কত বলো 9 × 10⁹ ইন্টু Q1 এর মান কত, Q1 এর মান দেখো 2 × 10⁻⁹, 2 × 10⁻⁹ বাই এ এর মান কত, এ এর মান দেখো 2, তাহলে এখানে হবে কি 2 স্কোয়ার নিউটন পার কুলম। প্রাবল্যের একক কি নিউটন পার কুলম বা ভোল্ট পার মিটার। সুতরাং E1 সমান, আমরা এটা ক্যালকুলেটর দেবো, কত হয় দেখো তো, এটা হয় সম্ভবত 4.5 নিউটন পার কুলম, 4.5 নিউটন পার কুলম। এবারে আসো, যেহেতু এটা ভেক্টর রাশি, দিকটা অবশ্যই দরকার হবে। দিক কোন দিকে হবে দেখো, Q1 চার্জ আছে এখানে, ঠিক আছে, এখানে Q1 চার্জ আছে, পজিটিভ চার্জ। আর ডি বিন্দুতে যেহেতু তুমি প্রাবল্য নির্ণয় করতে হবে, তাহলে এখানেও মনে মনে 1 কুলম পজিটিভ চার্জ স্থাপন করো। এখানেও পজিটিভ চার্জ, এখানেও পজিটিভ চার্জ, এখানেও পজিটিভ চার্জ। ওকে, তাহলে এ বিন্দুতে আছে 2 × 10⁹ কুলম পজিটিভ চার্জ, আর ডি বিন্দুতে তুমি মনে মনে 1 কুলম পজিটিভ চার্জ স্থাপন করো। কারণ কি প্রাবল্যের সাথে, আমি বারবার বলে থাকি যে প্রাবল্যের সাথে 1 কুলম পজিটিভ চার্জ জড়িত। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপিত 1 কুলম ধনাত্মক চার্জ যে বল অনুভব করে তাকে প্রাবল্য বলা হয়। এই জন্য তুমি মনে মনে ডি বিন্দুতে 1 কুলম পজিটিভ চার্জ স্থাপন করো। তাহলে এই যে Q1 চার্জটি আছে,
এই কিউ ওয়ান চার্জটি ওই 1 কুলম্ব পজিটিভ চার্জকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে বলো? কারণ এটাও পজিটিভ চার্জ, ওটাও পজিটিভ চার্জ। পজিটিভ চার্জকে কী করে? অবশ্যই বিকর্ষণ করে। তাহলে এই কিউ ওয়ান চার্জ ওই 1 কুলম্ব পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে মানে কি ঠেলে দূরে পাঠিয়ে দিতে চাইবে। তাহলে এই দিকে পাঠিয়ে দিতে চাইবে। এই যে দেখো এইটা হবে E1 এর দিক। কোন বরাবর? দেখো এটার নাম দিতে পারো এডি বরাবর, মানে এ থেকে ডি এর দিকে এডি বরাবর। তাহলে এটা হবে এডি বরাবর। ওকে, ঠেলে দূরে পাঠিয়ে দিতে চাইবে। ওকে ফাইন। এবারে আসো Q2 এর জন্য। এই Q2 চার্জের জন্য ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য। দেখো Q2 এর জন্য কি হবে? E2 সমান K Q2 বাই কি হবে? বি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্বকে আমরা কি ধরেছি? কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যকে দেখো আমরা ডি ধরেছি এখানে, দেখো তাহলে হবে ডি স্কোয়ার। ওকে, ইমপ্লাইজ দ্যাট E2 সমান, মানগুলো বসিয়ে দাও, 9 × 10⁹ ইন্টু Q2 এর মান কত? সেম 2 × 10⁻⁹ বাই ডি এর মান কত দেখো? 2√2 তাতে হোল স্কোয়ার নিউটন পার কুলম্ব। সুতরাং E2 সমান কত হয়? ক্যালকুলেটর কত এটা ক্যালকুলেটর এটা হয় সম্ভবত, তোমরা অবশ্যই ক্যালকুলেটর টিপবে, 2.25 নিউটন পার কুলম্ব। কোন দিকে দিক হবে? এটার দিক কোন দিকে হবে? দেখো বি বিন্দুতে Q2 আছে বি বিন্দুতে, তো এই Q2 এর মান কত? দেখো তো এখানে এই Q2 এর মান হচ্ছে 2 ন্যানো কুলম্ব। এটাও পজিটিভ চার্জ, আর ওই ডি বিন্দুতে তুমি স্থাপন করেছো কি 1 কুলম্ব পজিটিভ চার্জ। পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে। তাহলে এ যদি ওকে 1 কুলম্ব পজিটিভ চার্জকে বিকর্ষণ করে, তাহলে ঠেলে দূরে পাঠিয়ে দিতে চাইবে। তাহলে সেক্ষেত্রে তাকে এই দিকে নিতে চাইবে। দেখো এই যে এইটা হলো E2 এর দিক, ঠেলে দেখো এই দিকে নিতে চাইবে বিকর্ষণ করে। ঠিক আছে, এক্ষেত্রে তুমি নাম দিতে পারো বি থেকে ডি এর দিকে, তাহলে বিডি বরাবর। ওকে ফাইন। গেল, আমরা কি পেলাম? আমরা দুইটা অলরেডি প্রাবল্য পেয়ে গেলাম, Q1 এর জন্য আর Q2 এর জন্য। এবার Q3 এর জন্য, এবারে লেখো Q3 এর জন্য। ওকে, Q3 এর জন্য কি হবে বলো? Q3 এর জন্য E3 সমান K × Q3 বাই সি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব। চার্জ আছে সি বিন্দুতে আর প্রাবল্য নির্ণয় করতে হবে ডি বিন্দুতে। তাহলে সি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব কত বলো? বাহুর দৈর্ঘ্য সিডি, মানে কি বাহুর দৈর্ঘ্য এ। তাহলে এখানে হবে স্কোয়ার। সুতরাং E3 সমান, নিশ্চয়ই E1 এর সেম হবে, কারণ এখানে যেই চার্জ আছে এখানেও সেই চার্জ আছে। এই এ বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব যা সি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব তাই সেম হবে। কত বলো? 4.5 নিউটন পার কুলম্ব। আর দিক কোন দিকে হবে? এটা পজিটিভ চার্জ, এখানে 1 কুলম্ব পজিটিভ চার্জ, তার বিকর্ষণ করে ঠেলে উপরের দিকে পাঠিয়ে দিতে চাইবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দিকটা হবে উপরের দিকে। এইটা হলো E3 এর দিক। ওকে ফাইন। তাহলে আমরা তিনটে পেয়ে গেলাম কিন্তু, কত? E1, E2, E3। তোমরা অবশ্যই আমার সাথে সাথে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের খাতায় থাকবে, বুঝতে সুবিধা হবে। ওকে ফাইন। তাহলে এবারে আসো লব্ধি প্রাবল্য আমরা কীভাবে বের করব। আমাদেরকে প্রথমে E1 এবং E3, দেখো E1 কাজ করে এই দিকে অনুভূমিকভাবে, আর E3 কাজ করে উলম্ব দিকে, উপরের দিকে, খাড়া উপরের দিকে। তাহলে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এই দুইটার লব্ধি আমরা খুব সহজেই বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা E1 আর E3 এর লব্ধি বের করব। লেখো E1 ও E3 এর লব্ধি। E1 ও E3 এর লব্ধি, তাহলে E1 ও
E3 এর লব্ধি ই প্রাইম কত হবে বলো তো? যেহেতু এরা সমকোণে ক্রিয়াশীল তাহলে কিন্তু আমরা সরাসরি একটা সূত্র লিখতে পারি, সেটা হলো E1 স্কোয়ার রুট ওভার E1 স্কোয়ার প্লাস E3 স্কোয়ার। আমি একটু এক লাইন বেশি করে দেখিয়ে দিচ্ছি। দেখো E1 স্কোয়ার প্লাস E3 স্কোয়ার প্লাস 2E1 E3 cos থিটা, থিটার মানে এখানে কত 90 ডিগ্রি, ঠিক আছে। E1 অনুভূমিক দিকে আর E3 হচ্ছে উলম্ব দিকে উপরের দিকে, তাহলে 90 ডিগ্রি। এই দেখো cos 90 মান 0, cos 90 মান 0, তার মানে এই টার্মটাই পুরো 0 হয়ে যায়, সম্পূর্ণ টার্মটাই 0 হয়ে যায়। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি পাই দেখো, রুট ওভার E1 স্কোয়ার প্লাস E3 স্কোয়ার, রুট ওভার E1 স্কোয়ার প্লাস E3 স্কোয়ার। এখানে মান বসে ক্যালকুলেটর টিপে দাও, তাহলে রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, রেজাল্ট বলতে ফাইনাল রেজাল্ট না, কত বলো, রুট ওভার 4 E1 এর মান কত দেখো, তোমাদের খাতায় আছে 4.5 নিউটন পার কুলম, প্লাস E3 এর মান হচ্ছে 4.5 নিউটন পার কুলম হোল স্কোয়ার। ওকে, সমান কত হবে বলো, এটা যোগ করলে এটা E1 ও E3 এর লব্ধিটা তোমরা ক্যালকুলেটর অবশ্যই, এটা হয় 6.36 নিউটন পার কুলম, 6.36 নিউটন পার কুলম। এখন আসলে এটার দিক কোন দিকে হবে, এটার দিক কোন দিকে হবে, যেহেতু E1 আর E3 সমান, মানে সমান, E1 আর E3 মানে সমান, তাহলে E1 কাজ করছে এই দিকে আর E3 কাজ করছে খাড়া উপরের দিকে, এবং E1 আর E3 মানে সমান, তাহলে এদের লব্ধি একেবারে মাঝখান দিয়ে চলে যাবে, একবারে মাঝ বরাবর চলে যাবে। এখানে একটা পাথর আছে, এই দিকে একজন 5 নিউটন বলে টানছো, এই দিকে একজন 5 নিউটন বলে টানছো, একেবারে মাঝখান দিয়ে পাথরটা চলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে প্রাবল্যের দিক হবে কি, একেবারে কর্ণ বরাবর, এই যে দেখো BD বরাবর, তাহলে এটা হবে BD বরাবর, লেখো BD বরাবর। তাহলে এবারে তুমি একটু লক্ষ্য করলে দেখবে E2 এবং E প্রাইম এই দুইটা কিন্তু BD বরাবর, সেম দিকে, সুতরাং সরাসরি যোগ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, E2 এর দিক কোন দিকে দেখো, BD বরাবর, তোমাদের খাতায় লেখা আছে, মাত্র মুছে ফেলেছি, তোমাদের খাতায় লেখা আছে দেখো E2 হচ্ছে BD বরাবর, আর মাত্র E1 আর E3 এর লব্ধি পেয়েছি এটাও BD বরাবর, দুইটা যেহেতু একবারে সেম ডিরেকশানে, তাহলে সরাসরি যোগ করে দিলেই হয়ে যাবে। বিপরীত ডিরেকশনে হলে আমরা করেছিলাম এটা, বিপরীত ডিরেকশনে হলে সরাসরি বিয়োগ করে দিলে হয়ে যায়, আর যদি সেম ডিরেকশনে হয় একই দিকে হয় সরাসরি যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এবারে আসো E2 ও E প্রাইম এর লব্ধি দেখো, কাজেই E2 ও E প্রাইম এর লব্ধি E সমান হবে E2 প্লাস E প্রাইম। E2 এর মান বসিয়ে দাও, E2 এর মান বসিয়ে দাও, E প্রাইমের মান বসিয়ে দাও, যোগ করে দাও সরাসরি, তাহলেই হয়ে যাবে। এবং কত হয় তাহলে দেখো তো, E2 এর মান আমরা কত পেয়েছিলাম, E2 এর মান আমরা পেয়েছিলাম 2.25 নিউটন পার কুলম, প্লাস E প্রাইম পেলাম মাত্র কত, E প্রাইম পেয়েছি আমরা 6.36 নিউটন পার কুলম। ওকে, সরাসরি যোগ, সেম ডিরেকশানে বলেই কিন্তু আমরা সরাসরি যোগ করতে পেরেছি, আর না হয় যদি সেম ডিরেকশানে না হতো, কোণ থাকতো, তাহলে কিন্তু কোণ দিয়ে সূত্র দিয়ে নির্ণয় করতে হতো। ওকে ফাইন, ক্যালকুলেটর টিপে দেখো তো কত হয় এটা, এটার রেজাল্ট সম্ভবত হয় 8.61, দেখো তো 8.61 কিনে, (8.61 নিউটন পার কুলম। কোন দিকে ডিরেকশন হবে, E2 এর ডিরেকশনও BD বরাবর, আর E প্রাইমের ডিরেকশনও BD বরাবর, একেবারে E1 আর E3 এর মাঝখান দিয়ে চলে যাবে, কোনাকুনি চলে যাবে। ওকে, তাহলে
বিডি বরাবর। তাহলে আমরা ডি নাম্বারে অর্থাৎ ডি বিন্দু ঘ নাম্বারে ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ও দিক নির্ণয় করলাম। অর্থাৎ এই ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে, মোট তড়িৎ প্রাবল্য হবে 8.61 নিউটন পার কুলম্ব। ওকে, এবং সেটি হবে কি একেবারে এই বিডি কর্ণ বরাবর এই দিকে। অর্থাৎ এই টোটাল তিনটে চার্জ মিলে এখানকার এই 1 কুলম্ব পজিটিভ চার্জকে তুমি যেটা স্থাপন করেছো, ঠিক আছে, তাকে ঠেলে একেবারে এই যে কর্ণ বরাবর দূরে নিয়ে যাবে, ঠিক আছে, অসীম দূরত্বে নিয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের পর্বের প্রথম সৃজনশীল প্রশ্নটির সমাধান করলাম। এবারে আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে যাব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমরা আজকের পর্বে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। প্রথমে আমরা প্রশ্নটি পড়ে দেখি কি আছে এখানে। দেখো, এখানে বলছে চিত্রে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এখানে দেখো একটা বর্গক্ষেত্র আছে এ বি সি ডি। এই বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। এবং দেখো এই বর্গক্ষেত্রটির 3 কোণায় 3টি চার্জ আছে। দেখো এ বিন্দুতে আছে 2 ন্যানোকুলম চার্জ, বি বিন্দুতে আছে 4 ন্যানোকুলম চার্জ এবং সি বিন্দুতে আছে 6 ন্যানোকুলম চার্জ। ওকে, এবং 3টি হচ্ছে পজিটিভ চার্জ, ধনাত্মক চার্জ। ওকে, এবারে দেখো গ নাম্বারে কি বলছে, ডি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। ডি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে বলছে, অর্থাৎ চতুর্থ শীর্ষবিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে বলছে। আর ঘ নাম্বারে বলছে বর্গক্ষেত্রটির কেন্দ্রে তড়িৎ প্রাবল্য কত। বর্গক্ষেত্রটির কেন্দ্র, তোমরা গত অঙ্কটাই দেখেছো, বর্গক্ষেত্রের কেন্দ্র বলতে বর্গক্ষেত্রটির কর্ণদ্বয়ের ছেদবিন্দুকে বোঝায়। তার মানে হচ্ছে বর্গক্ষেত্রটির কর্ণদ্বয়ের কেন্দ্রের ছেদবিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলেছে, তড়িৎ প্রাবল্যের মান ও দিক নির্ণয় করতে বলেছে। আসো তাহলে আমরা প্রথমে গ নাম্বার সমাধান করি। গ নাম্বারে কি বলছে, ডি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। ওকে, দেখো এখানে ডি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে বলছে। তাহলে ডি বিন্দুতে কিন্তু এই যে এখানে দেখো একটা চার্জ, এ বিন্দুতে চার্জ, এটা মনে করো Q1 আর এটা মনে করো Q2 আর এটা মনে করো Q3। ডি বিন্দুতে কিন্তু Q1 এর জন্য একটা তড়িৎ বিভব থাকবে V1, এই Q2 এর জন্য ডি বিন্দুতে একটা বিভব থাকবে V2 এবং Q3 এর জন্য ডি বিন্দুতে একটা তড়িৎ বিভব থাকবে V3। এই তিনটা তড়িৎ বিভবের বীজগাণিতিক সমষ্টি হচ্ছে ডি বিন্দুতে মোট তড়িৎ বিভব। ওকে, তাহলে তোমাদেরকে এই তিনটে বিভব সরাসরি যোগ করে দিলেই হয়ে যাবে, কারণ তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি। ওকে, তাহলে আসো আমরা সামনের দিকে অগ্রসর হই, দেখি এখানে কি কি আছে। এখানে দেখো এখানে 3টে চার্জ দেওয়া আছে। প্রথম চার্জ Q1 = কত, 2 ন্যানোকুলম। আমরা জানি যে ন্যানোকুলমকে কুলম্বে নিতে হলে কি করতে হয়, 10⁻⁹ দ্বারা গুণ করতে হয়, কারণ 1 ন্যানোকুলম সমান 10⁻⁹ কুলম। 1 ন্যানোকুলম সমান 10⁻⁹ কুলম। তাহলে 2 ন্যানোকুলম সমান কত হবে, 2 × 10⁻⁹ কুলম। Q2 সমান কত, দেখো Q2 সমান 4 ন্যানোকুলম। তাহলে 4 × 10⁻⁹ কুলম। আর Q3 কত দেওয়া দেখো তো, 6 ন্যানোকুলম। তাহলে 6 ন্যানোকুলম সমান কত হবে, 6 × 10⁻⁹ কুলম। ওকে, তাহলে 3টি চার্জ দেওয়া আছে। আর বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, এই যে দেখো বাহুর দৈর্ঘ্য A = 4 সেন্টিমিটার। ওকে, এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য A = 4 সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য A = 4 সেন্টিমিটার সমান কত, সেন্টিমিটারকে মিটার নিতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 4কে যদি 100 দ্বারা ভাগ করো তাহলে কত হয়, দেখো 0.04 মিটার। ওকে ফাইন। এবারে দেখো আমরা যখন এই Q2 এর জন্য ডি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করব, তখন কিন্তু কর্ণের দৈর্ঘ্য দরকার হবে, ঠিক আছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে পারি, আমরা গত অঙ্কেই দেখেছি এটা, যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি হয় A
একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি হয় এ, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে বলো? কর্ণের দৈর্ঘ্য ডি সমান হবে এ ইন্টু √2। ওকে, এটা কিভাবে আমরা পেতে পারি? গত অঙ্কটায় দেখো, এটা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা বের করেছি, ঠিক আছে? তাহলে সমান কত হবে? 0.04 √2 মিটার। এখানে এ এর মান বসিয়ে দিলাম কত? 0.04। ওকে, তাহলে কি শেষে? সুতরাং ডি বিন্দুতে তড়িৎ বিভব ভি ইকুয়ালস টু হোয়াট? দেখো তো তাহলে সব কিছু ঠিক আছে নাকি? ওকে ফাইন, তাহলে আমরা জানি কি বলো? আমরা জানি ভি ইকুয়ালস টু Q1 এর জন্য ডি বিন্দুতে তড়িৎ বিভব V1 প্লাস Q2 এর জন্য ডি বিন্দুতে তড়িৎ বিভব V2 প্লাস Q3 এর জন্য ডি বিন্দুতে তড়িৎ বিভব V3 সমান সমান Q1 এর জন্য হচ্ছে V1। তাহলে আমরা কি লিখতে পারি? K ইন্টু Q1 বাই Q1 থেকে ডি বিন্দুর দূরত্ব কত দেখো? Q1 থেকে ডি বিন্দুর দূরত্ব AD। AD মানে কি? বাহুর দৈর্ঘ্য A, এই যে দেখো A প্লাস Q2 এর জন্য ডি বিন্দুতে তড়িৎ বিভব V2, Q2 এর জন্য ডি বিন্দুতে তড়িৎ বিভব V2। তাহলে কত হবে দেখো? K ইন্টু Q2 বাই দেখো বি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব কত? বি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব BD মানে কি? কর্ণের দৈর্ঘ্য D। তাহলে এই যে দেখো বাই ডি। কারণ আমরা জানি কি, বিভব বা প্রাবল্য নির্ণয় করতে হলে কোন দূরত্ব দরকার? চার্জ থেকে আলোচ্য বিন্দুর দূরত্ব দরকার। তাহলে চার্জ থেকে আলোচ্য বিন্দুর দূরত্ব কি? BD বা কর্ণের দৈর্ঘ্য ছোট d, এই যে দেখো d প্লাস V3 Q3 এর জন্য ডি বিন্দুতে তড়িৎ বিভব। তাহলে কত হবে? K ইন্টু Q3 বাই দেখো দূরত্ব কত হবে? এই যে 6 ন্যানোকুলম থেকে ডি বিন্দুর দূরত্ব, মানে সি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব কত? বাহুর দৈর্ঘ্য CD মানে A, এই যে দেখো A। এবারে K কমন নিয়ে মান বসিয়ে দাও। তাহলে কত হয় দেখো? K আমি আরেকবার লিখে একটা লাইন বেশি করলাম প্লাস Q2 বাই ডি প্লাস Q3 বাই A। এখানে মানগুলো বসিয়ে দাও। তাহলে কি হয় দেখো? K এর মান 9 ইন্টু 10⁹, ওকে, ইন্টু দেখো Q1 এর মান কত দেখো? Q1 এর মান আছে দেখো 2 ইন্টু 10⁻⁹, 2 ইন্টু 10⁻⁹, ওকে, বাই A এর মান কত দেখো তো? A এর মান 0.04, এই যে দেখো A এর মান 0.04 প্লাস Q2 বাই ডি। Q2 এর মান কত দেখো তো? Q2 এর মান হচ্ছে 4 ইন্টু 10⁻⁹, 4 ইন্টু 10⁻⁹ বাই ডি। ডি এর মান কত দেখো তো? ডি এর মান হচ্ছে 0.04 √2, 0.04 √2 প্লাস Q3 বাই A। Q3 এর মান কত দেখো? Q3 এর মান 6 ইন্টু 10⁻⁹ বাই A। এর মান কত দেখো? এর মান হচ্ছে 0.04 ভোল্ট। এবারে ক্যালকুলেটর টিপো, কত হয় দেখো তো সবাই? দ্রুত ক্যালকুলেটর টিপে আমাকে বলো। এই ফাঁকে আমি রেজাল্টটা দেখে নিই। 2436.40 ভোল্ট। তাহলে চতুর্থ কৌণিক বিন্দুতে মানে ডি বিন্দুতে তড়িৎ বিভব হচ্ছে 2436.40 ভোল্ট। ওকে, তাহলে আমরা গ নাম্বার সমাধান করলাম। এবার আমরা ঘ নাম্বারের দিকে অগ্রসর হব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমরা ঘ নাম্বার সমাধান করব। দেখো তো ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে বলছে বর্গক্ষেত্রটির কেন্দ্রে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। অর্থাৎ দেখো এই বর্গক্ষেত্রটির দুইটা কর্ণ আছে, এসি এবং বিডি। এই এসি এবং বিডি দেখো, এসি এবং বিডি এই কর্ণদ্বয়ের ছেদ বিন্দু হচ্ছে ও। এই ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বসে, মানে তড়িৎ প্রাবল্যের মান ও দিক নির্ণয় করতে বসে। তাহলে দেখো
আমাদের 3 কোণায় 3টে সার্জ আছে এখানে দেয়া, গ নাম্বারেই আমরা ব্যবহার করেছি। আর বাহুর দৈর্ঘ্য দেখো a = 4 সেন্টিমিটার সমান 0.04 মিটার, এবং কর্ণের দৈর্ঘ্য দেখো এই যে কোনো কর্ণের দৈর্ঘ্য, দুইটা কর্ণের দৈর্ঘ্যও তো সমান। দেখো দুইটা কর্ণ এসি এবং বিডি এরা কি পরস্পর সমান। ওকে ফাইন। এবং আমরা এও জানি বর্গক্ষেত্রে দুইটা কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে ভাগ করে, ঠিক আছে। ওকে ফাইন। তাহলে আমরা যেহেতু এই ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব, তাহলে কিন্তু আমার এই সার্জ থেকে এই ও বিন্দুর দূরত্ব, মানে কি এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব দরকার হবে। আবার এই Q2 সার্জ থেকে ও বিন্দুর দূরত্ব দরকার হবে, এই Q3 সার্জ থেকে ও বিন্দুর দূরত্ব দরকার হবে। তার মানে কি অর্ধকর্ণের দরকার হবে, ঠিক আছে, অর্ধকর্ণের দৈর্ঘ্য দরকার। তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্য তো এখানে আসেই, ডি নাম্বারে সি নাম্বারে আমরা ব্যবহার করেছি, মানে গ নাম্বারে আমরা ব্যবহার করেছি, ঠিক আছে। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে আমরা কি অর্ধকর্ণের দৈর্ঘ্য বের করি। লেখো সুতরাং অর্ধকর্ণের দৈর্ঘ্য r = d/2 সমান কত হয় দেখো, এটাকে 2 দ্বারা ভাগ করো তাহলে হয় 0.02√2 মিটার। সুতরাং ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য E সমান হোয়াট। ওকে, তাহলে এবারে আসো, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এই 3 সার্জের জন্য অর্থাৎ Q1 সার্জের জন্য ও বিন্দুতে প্রাবল্য E1 নির্ণয় করতে হবে, Q2 সার্জের জন্য ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য E2 নির্ণয় করতে হবে, Q3 এর জন্য ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য E3 নির্ণয় করতে হবে। তারপর এই 3টে তড়িৎ প্রাবল্যকে ভেক্টর যোগের নিয়ম অনুসারে যোগ করে দিতে হবে, রেজাল্ট্যান্ট বের করতে হবে, লব্ধি নির্ণয় করতে হবে। তাহলে আসো আমরা এক এক করে 3টে বের করি। দেখো প্রথমে তাহলে Q1 এর জন্য E1 সমান সূত্র কি হবে বলো, K × Q1 বাই এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব R, তাহলে হবে r² implies that E1 = মানগুলো বসিয়ে দাও। K এর মান কত, 9 × 10⁻9 ইন্টু Q1 এর মান কত, Q1 এর মান দেখো এখানে আছে 2 × 10⁻⁹। ওকে, আর এর মান কত দেখো তো, আর এর মানে এই যে আমরা পেয়েছি এখানে দেখো 0.02√2 হোল স্কয়ার নিউটন পার কুলম্ব। ওকে, সমান কত হয় ক্যালকুলেটিভ হতো, দেখো তো এটা রেজাল্ট কত হয়। আচ্ছা, এটা তোমরা দ্রুত ক্যালকুলেটিভে ফেলো, সেই ফাঁকে আমি রেজাল্টটা দেখে ফেলি। এটার রেজাল্টটা হচ্ছে 22,500 নিউটন পার কুলম্ব। এবারে আসো, প্রাবল্য যেহেতু ভেক্টর রাশি, তাহলে অবশ্যই এর দিক দরকার হবে। আবার এই 3টে প্রাবল্য তো আমাদেরকে ভেক্টর যোগের নিয়ম অনুসারে যোগ করতে হবে, ঠিক না? তাহলে অবশ্যই আমাদেরকে কি দিক দরকার হবে। তাহলে দিকটা আমরা উল্লেখ করে রাখি। দেখো চার্জ আছে এ বিন্দুতে 2 ন্যানোকুলম পজিটিভ চার্জ, আর প্রাবল্য নির্ণয় করবা ও বিন্দুতে। তাহলে ও বিন্দুতে মনে মনে একটা 1 কুলম পজিটিভ চার্জ স্থাপন করো, কারণ প্রাবল্যের সাথে 1 কুলম পজিটিভ চার্জ জড়িত। তাহলে এখানে 1 কুলম পজিটিভ চার্জ স্থাপন করো। তাহলে এই পজিটিভ চার্জ, এই 1 কুলম পজিটিভ চার্জকে কি করবে, অবস্থা কি করে ছাড়বে বলো, এই 2 ন্যানোকুলম পজিটিভ চার্জ এই 1 কুলম পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে, কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এই 2 ন্যানোকুলম চার্জ এই 1 কুলম পজিটিভ চার্জকে বিকর্ষণ করে ঠেলে দূরে পাঠিয়ে দিতে চাইবে, অর্থাৎ কর্ণ বরাবর সি বিন্দুর দিকে Q3 এর দিকে পাঠিয়ে দিতে চাইবে। তার মানে হচ্ছে এই E1 এর দিক হবে Q3 এর দিকে, বা লিখতে পারো AC বরাবর, Q3 এর দিকে, অথবা লিখতে পারো AC বরাবর। তাহলে আমরা AC বরাবর লিখি, AC বরাবর। ওকে, তাহলে Q3 এর দিক হচ্ছে দেখো AC বরাবর, AC বরাবর। ওকে ফাইন। এবারে আমরা Q2 এর জন্য বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করি। Q2 এর জন্য E2 সূত্র বলো, সূত্র কি হবে, K × Q2/r²। বি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব কত, r, ঠিক আছে। implies that E2 = মানগুলো বসাও তো কত হয় দেখো, মানগুলো বসিয়ে ক্যালকুলেটর 9 × 10⁻9 ইন্টু
Q2 এর মান কত দেখো, Q2 এর মান 4 ইন্টু 10⁻⁹ বাই আর স্কোয়ার, আর এর মান কত 0.02√2 হোল স্কোয়ার নিউটন পার কুলম্ব। দেখো তো এটা কত হয়, সুতরাং E2 ইকুয়ালস টু কত হয় এটা দেখো তো, দ্রুত ক্যালকুলেটরে ফেলো। E2 এর মান হয় 4500 নিউটন পার কুলম্ব। তোমরা ক্যালকুলেটর বুঝো, অবশ্যই ক্যালকুলেটর দিবা। ওকে ফাইন, এটার দিক কোন দিকে হবে দেখো তো, চার্জ আছে বি বিন্দুতে 4 ন্যানোকুলম্ব পজিটিভ চার্জ, আর প্রাবল্য নির্ণয় করবা ও বিন্দুতে, ঠিক আছে। এই 4 ন্যানোকুলম্ব পজিটিভ চার্জ আর ও বিন্দুতে মনে মনে রেখেছো 1 কুলম্ব পজিটিভ চার্জ, পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে। তাহলে এই 4 ন্যানোকুলম্ব চার্জ, এই 4 ন্যানোকুলম্ব পজিটিভ চার্জ ওই 1 কুলম্ব চার্জকে কি করবে বলো তো, ঠেলে ডি বিন্দুর দিকে নিতে চাইবে, নাকি বিকর্ষণ করে ঠেলে কর্ণ বরাবর ডি বিন্দুর দিকে, সোজা ডি বিন্দুর দিকে পাঠিয়ে দিতে চাইবে। সেক্ষেত্রে তুমি লিখতে পারো ডি বিন্দুর দিকে বা বিডি বরাবর। আমরা বিডি বরাবর লিখি, বিডি বরাবর, বিডি বরাবর। ওকে, এবার আসো Q3 এর জন্য ও বিন্দুতে প্রাবল্য দেখো। Q3 এর জন্য E3 সমান কত বলো, K ইন্টু Q3 বাই আর স্কোয়ার implies that E3 সমান, মান বসাও, 9 ইন্টু 10⁹ ইন্টু Q3 এর মান দেখো, Q3 এর মান কত 6 ইন্টু 10⁻⁹ বাই আর এর মান হচ্ছে 0.02√2 হোল স্কোয়ার সমান কত হয় দেখো তো, এটা দরকার নেই, এটা মুছে ফেলি। ওকে ফাইন, কত হয় দেখো তো, সমান এটা হয় 67500 নিউটন পার কুলম্ব। এইটার দিক E3 এর দিক কোন দিকে হবে দেখো তো, সি বিন্দুতে 6 ন্যানোকুলম্ব পজিটিভ চার্জ আছে, আর ও বিন্দুতে তুমি 1 কুলম্ব পজিটিভ চার্জ স্থাপন করেছো, কারণ ও বিন্দুতে প্রাবল্য নির্ণয় করবা, ঠিক আছে, 1 কুলম্বের উপর প্রযুক্ত বল নির্ণয় করবা। তাহলে এই 6 ন্যানোকুলম্ব ওই 1 কুলম্ব চার্জকে কি করবে বলো তো, বিকর্ষণ করবে, বিকর্ষণ করে ঠেলে কর্ণ বরাবর সোজা এই বিন্দুর দিকে পাঠিয়ে দিতে চাইবে, Q1 এর দিকে পাঠিয়ে দিতে চাইবে। তার মানে এক্ষেত্রে এই E3 এর দিক হবে কি, Q3 এর দিকে বা এ বিন্দুর দিকে, Q3 এর দিকে বা এ বিন্দুর দিকে, অথবা লিখতে পারো CA বরাবর। আমরা লিখি CA বরাবর, CA বরাবর। তাহলে এটা হবে CA বরাবর। আর E2 এর দিকে আমরা কোন দিকে পেয়েছিলাম, BD বরাবর। দেখো তো E2 এর দিক কোন দিকে ছিল, BD বরাবর, এই যে দেখো BD বরাবর। ওকে ফাইন, এবারে আসো, এবারে দেখো যেহেতু E1 এটা হচ্ছে E1 আর এটা হচ্ছে E3, E1 এবং E3 পরস্পর বিপরীত দিকে কর্ণ বরাবর, E1 এবং E3 কর্ণ বরাবর পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল। তাহলে সহজে এটা লব দিয়ে আমরা বের করতে পারবো। কিভাবে বলো তো, সরাসরি বিয়োগ করে দিলেই হয়ে যাবে, কারণ দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, তাহলে কি করতে হবে, সরাসরি বিয়োগ করে দিতে হবে। তাহলে E1 কাজ করে এই দিকে AC বরাবর, দেখো E1 এর দিক AC বরাবর, আর E3 এর দিক দেখো CA বরাবর, AC বরাবর আর CA বরাবর পরস্পর বিপরীত দিকে, তো সরাসরি বিয়োগ করে দাও। লেখো E1 ও E3 এর লব্ধি, তাহলে E1 ও E3 এর লব্ধি, E1 ও E3 এর লব্ধি E প্রাইম সমান, এরা পরস্পর বিপরীত দিকে তো নাকি, পরস্পর বিপরীত দিকে, তাহলে সরাসরি বিয়োগ করে দাও। তাহলে বড় কোনটা দেখো তো, E1 হচ্ছে 22,500 আর হচ্ছে E3 হচ্ছে কত দেখো 67,500, 67,500। তাহলে বড় হচ্ছে E3, তাহলে বড়টা মাইনাস ছোটটা, E3 মাইনাস E1। ওকে, মান বসাও কত, E3 এর মান কত 67500 মাইনাস E1 এর মান দেখো
22,500। এই জন্য তোমরা আমার সাথে সাথে যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য বুঝতে খুবই সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আসো, কত হয় এটা? ওকে, তাহলে নিউটন পার কুলম্ব কত হয় এটা দেখো তো, বিয়োগ করে ক্যালকুলেটর 45,000 নিউটন পার কুলম্ব। এটা হচ্ছে E1 এবং E3 মিলে এটা হয়েছে, E1 এবং E3 এর লব্ধি। এবারে এটার দিক কোন দিকে হবে দেখো তো, এটার দিক ই প্রাইম এর দিক। দেখো E1 হচ্ছে এই দিকে ক্রিয়া করে এসি বরাবর, আর E3 কাজ করে সিএ বরাবর। যেহেতু E3 এর মানটা বড়, দেখো E3 বড়, তার প্রভাব বেশি, তাহলে তার দিকটাই হবে লব্ধির দিক। এখানে E1 এবং E3 এর লব্ধির দিক হবে কোনটা? E3 এর দিক, কারণ E3 মানে বড়। দেখো 67500 নিউটন পার কুলম্ব, এটা বড়, এটা কোন দিকে? সিএ বরাবর, তাহলে এখানে হবে সিএ বরাবর, সিএ বরাবর। যেহেতু E3 বড় এই জন্য E3 এর দিক হবে। ওকে ফাইন, তাহলে এইটার দিক হবে দেখো এই দিক বরাবর, এই দিক বরাবর, এই যে দেখো। আর E2 এর দিক কোন দিকে ছিল? দেখো E2 এর দিক ছিল বিডি বরাবর, তার মানে এই দিক বরাবর। এটা হলো E2 আর এটা হলো E প্রাইম। দেখো এটা হলো E2 এর দিক বিডি বরাবর, আর ই প্রাইমের দিক এই যে দেখো সিএ বরাবর। ওকে, এই যে বাহিরের দিকে। তার মানে তুমি যদি এখানে 1 কুলম্ব পজিটিভ চার্জ রাখো, এই Q1 এবং Q3 মিলে তাকে চাইবে এই দিকে নিতে। ওকে, আর E2 চাইবে তাকে বিডি বরাবর পাঠিয়ে দিতে, ঠিক আছে? রান নামে পাঠিয়ে দিতে চাইবে, ঠিক আছে? তাহলে এখন আসো, তাহলে আমরা দুইটা এখন ভেক্টর পেলাম, E2 আর E প্রাইম। E2 আর E প্রাইমের এবারে লব্ধি বের করলেই হয়ে যাবে। তাহলে E2 আর E প্রাইমের লব্ধি লেখো, কাজেই E2 ও E প্রাইম এর লব্ধি কত হবে বলো তো? এরা যেহেতু পরস্পর সমকোণে, কর্ণদ্বয় পরস্পর কি কি সমকোণে সমদ্বিখণ্ডিত করা, পরস্পর কর্ণদ্বয় পরস্পরের সাথে কি সমকোণে। তার মানে বিডি এবং এসি এরা পরস্পর 90 ডিগ্রি কোণে। তাহলে 90 ডিগ্রি কোণে আনত হলে তখন আমরা সরাসরি কি করতে পারি? ই সমান √ওভার E2 স্কোয়ার প্লাস E প্রাইম স্কোয়ার। এটা আমরা এই প্রথম অঙ্কটাই এটা দেখেছি, যেখানে যে টার্মটা হয় সেই টার্মটা 0 হয়ে যায়, প্লাস 2E2 E প্রাইম কস 90 ডিগ্রি। এই লাস্ট টার্মটা 0 হয়ে যায়, এই জন্য আর এটা লিখলাম না, এটা লিখতে হয় না, এটা আমাদের জানা থাকা দরকার, ঠিক আছে? তোমরা জেনে রাখবে, যখন দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয় তখন তাদের লব্ধি হয় কত? আর সমান √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পি আর কিউ এর লব্ধি, দুইটা ভেক্টর পি ও কিউ যদি পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয় তখন তাদের লব্ধি হয় কত? আর সমান √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। লাস্টের টার্মটা দরকার হয় না। ওকে ফাইন, তাহলে এবার বসিয়ে দাও। দুইটাই সমান, দেখো ই প্রাইম এবং E2 এরা কিন্তু পরস্পর সমান, এবং এই জন্য তোমাদের কাছে এটা সমাধান করতে সহজ হবে। ওকে ফাইন, তাহলে এবার আসো, সমান √ওভার 45 হোল স্কোয়ার প্লাস 45,000 হোল স্কোয়ার। দেখো ই প্রাইমের মানও 45,000 নিউটন পার কুলম্ব, আর E2 এর মান আমরা বের করে রেখেছি, সেটাও কিন্তু 45,000 নিউটন পার কুলম্ব। তাহলে কত হয় এটা? ক্যালকুলেটিভ কত হয়? ততক্ষণে আমি উদ্ধার করছি রেজাল্ট 63639 পয়েন্ট কত আছে? 61 নিউটন পার কুলম্ব। এখন আসলে এটার দিক কোন দিকে হবে? দেখো E2 এবং E প্রাইম এই দিক বরাবর টোটাল E2 এবং এই দিক বরাবর টোটাল E প্রাইম, এরা পরস্পর কিন্তু সমান। দুইটা ভেক্টর যখন পরস্পর সমান হয় তাদের লব্ধি হয় একেবারে মাঝ বরাবর। তাহলে এই E2 আর E প্রাইম এর লব্ধি হবে একবার মাঝ বরাবর, খাড়া উপরের দিকে, অর্থাৎ কর্ণদ্বয়ের মাঝ বরাবর খাড়া উপরের দিকে, তাহলে লেখো
লেখো, এটা বিস্তারিত লিখতে চাইলে লেখো, যেহেতু E2 এবং E প্রাইম পরস্পর সমান, সুতরাং এদের লব্ধি হবে কর্ণদ্বয়ের ঠিক মাঝ বরাবর খাড়া উপরের দিকে। আমি সংক্ষেপে লিখছি, কর্ণদ্বয়ের মাঝামাঝি খাড়া উপরের দিকে, খাড়া উপরে, এটা হবে অ্যান্সার। ওকে ফাইন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ও বিন্দুতে লব্ধি প্রাবল্য হবে কত দেখো, 63639.61 নিউটন পার কুলম্ব, এবং সেটি হবে কি ও বিন্দুতে ক্রিয়াশীল হবে আর একেবারে খাড়া উপরের দিকে হবে। এটা তোমরা লব্ধির দিক নির্ণয়ের পদ্ধতি দিয়েও বের করতে পারো, ঠিক আছে, কিন্তু এতটা জরুরি হবে না, কারণ এমনিতেই বোঝা যায় যে এটা U1 আর E2 আর E প্রাইম যেহেতু মানের সমান, সুতরাং একেবারে মাঝ বরাবর এদের লব্ধি হবে, ঠিক আছে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের আমরা অত্যন্ত সফলতার সাথে 2টি সৃজনশীল প্রশ্নের সমাধান করলাম। পরবর্তীতে আরও এই বর্গক্ষেত্র সংশ্লিষ্ট প্রশ্নের সমাধান করা হবে। আজকে এই পর্যন্তই। So guys, that's all from my side for today. Thank you all, thank you very much for staying with me and being attentive. খুব শীঘ্রই নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী পর্বে আমি স্থিতরিত অধ্যায় সৃজনশীল প্রশ্নের 7ম পর্ব নিয়ে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হব। স্থিতরিত অধ্যায় সৃজনশীল প্রশ্নের 7ম পর্বে আমি বর্গক্ষেত্র সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও 2টি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, আল্লাহ হাফেজ।